আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা 21 মার্চ 2023-এর একটা ঘটনাটা ঘটেছিল ঝাড়খণ্ডের কোডারমা বলে একটা জায়গা আছে সেখানে সুনীল কুমার সাউ বলে একজন ভদ্রলোক থাকতেন। তার স্ত্রী আর তার 3 ছেলে মেয়ে ছিল। ভদ্রলোক একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন। আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তার যে সবথেকে বড় মেয়ে ছিল তার বয়স ছিল 24 বছর, নাম সোনালি সাউ, বাড়িতে সবাই তাকে সোনি বলেই ডাকত। সেও একটা প্রাইভেট স্কুলে টিচার ছিল। 21 মার্চ সকালবেলায় সে নিজের মাকে বলে 10:30টার সময়, সেদিন সে স্কুলে ছুটি নিয়েছিল, যে বিশেষ একটা কাজ আছে, বাইরে যাচ্ছি, ঘন্টা 2-এর মধ্যে আমি চলে আসব। 2 ঘন্টা থেকে 3, 4, 7 ঘন্টা কেটে যায়, তখনও সে যখন ফিরে আসে না। মা খুব চিন্তায় পড়ে, বাবাকে ফোন করে জানায়, বাবা বাড়ি চলে আসে। আশেপাশে প্রতিবেশী, তার বন্ধু বান্ধব, যে স্কুলে সে চাকরি করত সেখানকার প্রিন্সিপাল বা যে পরিচিত লোকজন যেখানে যেখানে সে হয়তো গিয়েও থাকতে পারে, এমন সমস্ত জায়গাতে তার খবর নেওয়া হয়, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায় না। সারা রাত মা বাবা এদিক ওদিক খুঁজে খুঁজে প্রায় জেগেই কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলায় 10:30টার সময় তার বাবা স্থানীয় যে পুলিশ স্টেশন সেখানে গিয়ে মেয়ের একটা মিসিং ডায়েরি করে। পুলিশ যখন জিজ্ঞেস করে যে কারোর ওপর কোনো সন্দেহ আছে কিনা, তখন ভদ্রলোক বলে যে মেয়ে যখন বেরিয়ে যাচ্ছিল বাড়ি থেকে তখন মাকে বলেছিল সে দীপক স্যারের সাথে দেখা করতে যাচ্ছে একটা বিশেষ কাজের জন্য, একটু পরেই সে চলে আসবে, কিন্তু আর ফিরে আসেনি। তখন পুলিশ জিজ্ঞেস করে দীপক স্যারটাকে, তো দীপক কুমার সাউ একটা প্রাইভেট টিউশন টিচার। সেই টিচার 5 বছর আগে সোনিকে বা সোনালিকে পড়াতো। সে খুব ভালো একজন ছাত্র, ওই এলাকার প্রচুর ছাত্রছাত্রীকে সে পড়ায়। সে একজন সায়েন্সের ভীষণ ভালো টিচার। সোনালি যখন 11-12-এ পড়তো তখন সেই স্যার তাকে টিউশন পড়াতো। সেই স্যারের কাছে কোনো একটা কাজ ছিল, সেই জন্য সে দেখা করতে গেছিল, কিন্তু আর বাড়ি ফেরেনি। সেই জন্য সুনীল কুমার মানে সোনালির বাবা বিশেষভাবে পুলিশকে অনুরোধ করেন যে সেই দীপক স্যারকে যদি জিজ্ঞেস করা হয় সে হয়তো জানতেও পারে যে তার মেয়ে কোথায় গেছে। তো পুলিশ মিসিং ডায়েরি তো লিখে নেয়, কিন্তু সেইভাবে খোঁজাখুঁজি কিছুই করেনি। 2 দিন 3 দিন করতে করতে 7 দিন কেটে যায়, এসে যায় 26 মার্চ। কিন্তু পুলিশ, যেহেতু একটা হাই প্রোফাইল কেস ছিল না আর মেয়েটার বয়স ছিল 24 বছর, পুলিশ ভাবছিল সে স্বেচ্ছায় কোথাও কারোর সাথে বাড়ি ছেড়ে চলে গিয়ে থাকবে। সেই জন্য পুলিশ কিন্তু তাকে খোঁজাতে কোনো ইন্টারেস্ট দেখায়নি। বারবার মেয়েটার বাবা সুনীল কুমার থানায় গিয়ে পুলিশকে রিকোয়েস্ট করে যে আমার মেয়ের জন্য কিছু করুন, কিন্তু পুলিশ সে ব্যাপারে কোনো ইন্টারেস্ট নিচ্ছিল না। তখন ওখানকার লোকজনেরা মানে স্থানীয় যে লোকজনেরা তারা সবাই কিন্তু সুনীল কুমারকে বা তার মেয়ে সোনালিকে ভালোবাসত। তারা সবাই মিলে ঠিক করে যে তারা কোডারমা থেকে জামুই যাওয়ার যে হাইওয়ে আছে সেটা অবরোধ করবে। তো প্রচুর লোকজন পথ অবরোধ করে, কোনো গাড়ি হাইওয়ে দিয়ে যেতে দেওয়া হয়নি। তখন যে সেখানকার ডিএসপি ছিল সে ব্যাপারটা জানতে পারার পর সে এসে যে জনতা ছিল তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তুলে দেয়। তাদের কাছে দাঁড়িয়ে কথা দেয় জনতাকে যে আগামী 24 ঘন্টার মধ্যে তিনি এই যে কেসটা, এটার রেজাল্ট এসে জনতার সামনে বলবেন, মেয়েটা কোথায় গেছে সেটা তিনি খুঁজে নিশ্চয় বের করবেন। জনতা আপাতত উঠে সেখান থেকে চলে যায়। তারা কিন্তু নেক্সট ডে আবার ক্যান্ডেল মার্চ করেছিল, 24 ঘন্টা কিন্তু তখনও হয়নি। যেমন কথা ঠিক তেমন কাজ করেছিল এলাকার ডিএসপি। সে সঙ্গে সঙ্গে পুলিশদের 2-3টে টিম তৈরি করে, বিভিন্ন জায়গায় সে টিমকে পাঠায়। একটা টিমকে বলা হয় যে দীপক কুমারকে অ্যারেস্ট করতে হবে। দীপক কুমার দুপুরবেলায় নিশ্চিন্তে ঘুমিয়েছিল, সেই সময় পুলিশ তার বাড়ির চারিপাশ ঘিরে ফেলে। তারপর দীপককে অ্যারেস্ট করার পরে থানায় নিয়ে আসে।
থানায় নিয়ে আসার পরে সোনালীর টিউশন টিচার দীপক কুমারের জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রথমে দীপক কুমার ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম কথা বলছিল। সে বলছিল সে সোনালীর সাথে অনেকদিন তার দেখাই হয়নি, সে কিছু জানে না। কিন্তু পুলিশ কোনো কথাই শোনে না। পুলিশ ইতিমধ্যেই দীপক কুমারের কল ডিটেলও বের করেছিল। তো দেখেছিল যে সেদিন কিন্তু দীপক কুমারের সাথে সোনালীর ফোনে কথাও হয়েছে। সোনালীর ফোনটা কিন্তু সবসময় পুলিশ সুইচ অফ পাচ্ছিল। দীপক কুমারকে যখন পুলিশ আবার একটু কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে, তখন দীপক কুমার বলতে বাধ্য হয়। দীপক কুমার যে গল্পটা বলেছিল সেটা এবার আমি বলবো। সোনালী যখন 11-12-এ পড়তো, 5 বছর আগে, যখন তার বয়স 18-19 ছিল, সেই সময় একদিন সোনালীর বাবা একটা প্রাইভেট টিউটরের খোঁজ করছিল। প্রতিবেশীদের কাছে জানতে পেরেছিল যে দীপক কুমার সাউ বলে একজন ভীষণ ভালো সায়েন্সের টিচার আছে। সোনালীর বাবা দীপকের কাছে যায়, গিয়ে তাকে বলে যে তার মেয়েকে তার বাড়িতে গিয়ে পড়াতে হবে। কারণ কি, তার মেয়েকে তিনি কোনো ব্যাচে পাঠিয়ে পড়াতে চান না। মেয়ের পড়ায় যথেষ্ট প্রতিভা রয়েছে, সে পড়াশোনার প্রতি খুব ইন্টারেস্টেড। তো তার বাবা চাইছে যে তার যেন খুব ভালোভাবে পড়াশোনা হয়। তাই তিনি প্রাইভেট টিউটরকে বলেন যে যা টাকা লাগে কোনো অসুবিধা নেই, আপনি আমার বাড়িতে এসে আমার মেয়েকে পড়াবেন। তো টিউটর রেডি হয়ে যায়। তারপরে যথারীতি পড়ানো শুরু করে। 11 ক্লাসটা পুরো পড়া হয়। তারপরে যখন 12 ক্লাস, দীপক কিন্তু যেদিন পড়াতে গেছিল সেদিন থেকেই তার সোনালীকে মনে মনে খুব পছন্দ ছিল। সে সব সময় সোনালী পড়াশোনা করত আর সে সব সময় তাকে মুগ্ধ হয়ে দেখেই যেত। তো যখন ক্লাস 12-এ উঠে যায় সে, তখন একদিন সোনালীর স্যার সোনালীর হাতটা ধরে তাকে জানায় নিজের প্রেমের কথা। শোনা মাত্র সোনালী কিন্তু অবাক হয়ে যায়, চমকে ওঠে, কিছুটা বিরক্তও হয়। সে বলে, আপনি আমার গুরু, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, কিন্তু যেই ধরনের কথা আপনি বলছেন আমি শুনে খুব দুঃখ পেয়েছি। আর স্যার প্লিজ কোনোদিন আপনি আর আমার বাড়ি পড়াতে আসবেন না, আমি আপনার কাছে আর পড়তে পারবো না। তো এই কথা শোনার পরে দীপক কিন্তু একটু বোঝাবার চেষ্টা করে মেয়েটাকে। মেয়েটা কিছু বোঝে না। মেয়েটা বলে, আমার অ্যান্সার না আছে, সারা জীবন নাই থাকবে, তো প্লিজ আপনি আর আমাকে পড়াতে আসবেন না, আপনি এবার যান। তো স্যার কিন্তু সেদিন থেকেই পড়াতে আসা বন্ধ করে দেয়। এদিকে সোনালী কিন্তু নিজের মা বাবাকে, ভাই বোনকে, কাউকেই কিছু বলেনি এই ব্যাপারে। তো বাবা মায়ের কাছে জানতে পারে যে তাদের স্যার আর পড়াতে আসে না। তো তার বাবা আবার স্যারের বাড়িতে যায়, রিকোয়েস্ট করে যে স্যার এরকম এখন 12-এর পরীক্ষা আসছে, আপনি পড়াতে যাওয়া ছেড়ে দিয়েছেন, এরকম হলে কি করে চলবে, তো প্লিজ স্যার আপনি পড়াতে আসুন। স্যারও কিন্তু ওই ধরনের কোনো কথা বলেনি। সেও বলে যে আমার স্টুডেন্ট এত বেড়ে গেছে আর সেই জন্য আমি পড়াতে যেতে পারছি না। তো যতটা এতদিনে পড়ানো হয়েছে কোনো অসুবিধা হবে না আপনার মেয়ের পরীক্ষা দিতে। সে সমস্তটাই খুব ভালোভাবে শিখে ফেলেছে আর সে খুব ভালো স্টুডেন্ট। নিজে নিজেই সে প্র্যাকটিস করলে সে নিশ্চয় পরীক্ষায় পাশ করে যাবে। তারপরে একটা লম্বা সময় কেটে গেছে। তখন সোনালীর বয়স ছিল 18-19, এখন তার বয়স হয়ে গেছে 24 বছর। সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছে। সে এখন একটা প্রাইভেট স্কুলে কাজ করে। আর তার সাথে কিন্তু দীপক কুমারের আর তেমন দেখাও হয়নি, কোনো কথাও হয়নি। এই সব প্রেম ভালোবাসা ইত্যাদির ব্যাপারে তো কোনোদিন কোনো আর আলোচনাই হয়নি। মাঝে মাঝে কিন্তু রাস্তায় হয়তো দেখা হয়েছে। সে স্যারকে যেমন স্যারের সাথে হাই হ্যালো বা নমস্কার করে, ব্যাস এতটাই, তার থেকে বেশি কোনোদিন কথা হয়নি। দীপক কুমার কিন্তু তারপরে আর কখনোই বিরক্ত করেনি মেয়েটাকে। এবার মেয়েটা চাইছিল যে তার বাবার খুব একটা ভালো চাকরি নয়, আগেই বলেছি। তো সে একটা প্রাইভেট স্কুলে কাজ করছিল আর সঙ্গে চাইছিল একটা কোচিং ইনস্টিটিউট খুলতে বা ছোটোখাটো কোনো একটা ব্যবসা শুরু করতে। সেই জন্য সে একটা লোনের চেষ্টা করছিল। সেই ব্যাপারটা দীপক স্যারের কানে গিয়ে পৌঁছায়। তো দীপক স্যার একদিন মেয়েটার সাথে রাস্তায় দেখা হতে বলেছিল যে শুনলাম তুমি লোনের চেষ্টা করছো, তো তুমি যদি চাও তাহলে আমার একজন ব্যাংকের ম্যানেজার খুব পরিচিত রয়েছে,
তো তুমি যদি চাও তো আমি তোমার জন্য চেষ্টা করতে পারি, তুমি লোন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। কথাটা শুনে খুব খুশি হয় সোনালি। সে বলে যে স্যার যদি আপনি আমার হেল্প করতে পারেন তো খুব ভালো হয়। এবার তার কিছুটা আগের একটা ঘটনা বলি। দীপক মনে মনে তখনও কিন্তু সোনালিকে ভালোবাসে, আর সে এবার বুঝে গেছিল যে সোনালির মনে তার জন্য কখনো আর কিছু হবে না। তখন মনে মনে সে ঠিক করেছিল যে সোনালি যদি তার সাথে বিয়ে করতে রাজি না হয় তাহলে কিন্তু সোনালিকে সে বেঁচে থাকতে দেবে না, কারণ সোনালি অন্য কারোর সাথে বিয়ে করবে এই ব্যাপারটা সে সহ্য করতে পারবে না। সেই জন্য সে এই যে ঘটনা, তার 6 মাস আগে একজন সুপারি কিলার, তার নাম ছিল ভরত কুমার, তার সাথে কন্ট্যাক্ট করে বলে যে যে কোনোভাবে সোনালিকে মেরে ফেলতে হবে। ভরত কুমার কিন্তু তারপর থেকে মানে 6 মাস আগে থেকেই সব সময় চেষ্টা করছিল সোনালি কখন কোথায় যায়, কখন একা থাকে বা কখন বাড়িতে একা থাকে, এই সব ব্যাপারগুলো খুব সে খোঁজ খবর রাখছিল। কিন্তু সে 6 মাস ধরে চেষ্টা করেও চান্স পাচ্ছিল না সোনালির কোনো ক্ষতি করার। তো সেই ঘটনা সে সোনালির স্যার দীপককে জানায়। দীপক বলে যে ঠিক আছে, সোনালিকে ডাকার ব্যবস্থা আমি করছি, সোনালি এসে যাওয়ার পরে আপনারা তাহলে কাজটা করবেন। তাই হয়। সেই জন্যই কিন্তু দীপক স্যার প্ল্যানিং করে লোনের কথা বলে সোনালিকে নিজের কাছে ডাকে। ঘটনার দিন সকালে স্যার ফোন করে বলে যে আজকেই এসো, তোমাকে নিয়ে আমি ব্যাংক ম্যানেজারের কাছে যাব। আর ব্যাংক ম্যানেজারের কাছে যেতে হবে বলেই সোনালি কিন্তু নিজের প্রাইভেট স্কুলে যেখানে সে পড়াতো সেখান থেকে ছুটিও নিয়েছিল। সে নিজের মা বাবাকে কিন্তু লোনের ব্যাপারে কিচ্ছু বলেনি, কারণ সে কিছু একটা ভালো কাজ করে বাবাকে সারপ্রাইজ দিতে চাইছিল আর বাবার একটু আর্থিক সহযোগিতাও করতে চাইছিল। তো সে নিজের মাকে বলে যে আমি দীপক স্যারের সাথে দেখা করে এক্ষুনি চলে আসব। তো যে নির্দিষ্ট জায়গাটা যেখানটাতে দীপক স্যার আসতে বলেছিল সেখানে গিয়ে দাঁড়ায়, দেখে একটা কারে করে দীপক স্যার এসে দাঁড়ায়। তো দীপক স্যার কারের দরজাটা যখন খুলে দেয়, সে বসতে গিয়ে দেখে যে পেছন সিটে আরও 3 জন বসে রয়েছে। তো সে একটু অবাক হলেও দীপক স্যার বলে যে এই 3 জন আমার ছোটবেলার বন্ধু, এরাও ব্যাংকে কাজ রয়েছে, আর যেহেতু আমার সাথে ম্যানেজারের খুব পরিচয় তো এরাও কাজ করতেই আমার সাথে যাচ্ছে। এবার সোনালি খুব শ্রদ্ধা করত নিজের স্যারকে, সেই জন্য সে তার মনে একটুও কোনো সন্দেহ হয়নি, সে কারে উঠে বসেছে। কারে উঠে বসার পরে দরজাটা বন্ধ হয়ে গেল, তারপরে তারা যাচ্ছে। এবার কিন্তু একটু পরেই সোনালি বুঝতে পারে যে গাড়িটা কোনো ব্যাংকের দিকে বা শহরের দিকে যাচ্ছে না, হঠাৎ করে গাড়িটা একটা জঙ্গলের দিকে বা নির্জন রাস্তার দিকে যাচ্ছে। সে তখন নিজের স্যারকে বলে যে স্যার আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আগেই বললাম যে কারের পেছন সিটে 3 জন আরও বসেছিল, সেই 3 জন ছিল সুপারি কিলারের 3 জন ভাড়ার ছেলে। একজনের নাম সন্তোষ মাহাতো, একজনের নাম রোহিত মাহাতো, আর একজনের নাম দীপক সাউ। এই 3 জনকে ভরত পাঠিয়েছিল দীপক স্যারের হেল্প করার জন্য। তারা পেছন সিটে বসেছিল। তো পেছন সিটে একজন সোনালিকে বলে যে তুমি দীপক স্যারের সাথে বিয়ে করবে, হ্যাঁ না না? সোনালি কিন্তু এবার অবাক হয়। সোনালি ব্যাপারটা বুঝে ফেলে যে তার স্যার তাকে ভয় দেখানোর জন্য এই 3 জনকে নিয়ে এসছে আর জোর করে আজকে এক্ষুনি বিয়ে করতে বলছে। তো সোনালি বলে আমি আজ বিয়ে করব না, কোনো দিন বিয়ে করব না, আমি সারা জীবন বিয়ে যদি আমার নাও হয় তাও কিন্তু আমি আমার স্যারের সাথে বিয়ে করব না, কারণ স্যার আমার গুরু আর আমি তাকে গুরুই মনে করি। এই কথাটা শোনা মাত্র তার স্যার যে ড্রাইভারের আসনে বসেছিল সে ভীষণ রেগে যায়, একটা চার্জার নেয়, চার্জারের যে তার ছিল সেটা সোনালির গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে সোনালি কিন্তু মারা যায়। এবার সেই গাড়িটাকে নিয়ে তারা একটা পাহাড়ের উপরে যায়, একটা বস্তায় বডিটাকে বন্দি করে পাহাড়ের ওপর থেকে নিচে খাদানে ফেলে দেয়। ওখানে অনেক খাদান আছে, কয়লার খাদান ইত্যাদি, ওপর থেকে নিচে ফেলে দেয়। আবার যথারীতি যে যার নিজের বাড়ি ফিরে চলে যায়। পুলিশকে কিন্তু নেক্সট ডে রিপোর্ট লিখিয়েছিল
সোনালির বাবা, কিন্তু পুলিশ তৎপর হয়নি, সেই জন্য বডিটাও খুঁজে পাওয়া যায়নি। তারপরে যখন 7 দিন পরে পুলিশ তাকে অ্যারেস্ট করে এই ঘটনাগুলো জানতে পারে, তারপরে পুলিশ টিম যায় খাদানে, যেখানে সে ফেলে দিয়েছিল বলেছিল, সেখান থেকে বডিও পাওয়া যায়। মা বাবারা তাকে দেখে শনাক্তও করে। এখন কিন্তু সোনালির দীপক স্যারের 3 জন সঙ্গী আর সুপারি কিলার ভরত সবাই জেলেই রয়েছে, বিচার চলছে। এখনো কিন্তু তাদের কি সাজা দেওয়া হবে সেটা নির্ধারণ করা হয়নি। কিন্তু একটা মেয়ে যার কোনো দোষ নেই, শুধু নিজের স্যারকে শ্রদ্ধা করত, বিশ্বাস করত, তার এত বড় শাস্তি তাকে তার স্যার নিজে হাতে দিয়েছিল।